আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি আপনাদের সামনে নিয়ে আসছি সেই দিন এই মাঠ কবিতা বিশ্লেষণ। খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতা, জীবনানন্দ দাশের কবিতা। নবম দশম শ্রেণীর পাঠ্য। জীবনানন্দ দাশ 1899 সালে তিনি জন্মগ্রহণ করেছেন বরিশাল শহরে। তার পিতার নাম ছিল সত্যানন্দ দাশ এবং মাতা কুসুম কুমারী দাস। কুসুম কুমারী দাস ছিল একজন সভাকবি। আমরা সকলে জানি কুসুম কুমারী দাস একটা কবিতা লিখে তিনি বিখ্যাত। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। এই কবিতাটা হচ্ছে কুসুম কুমারী দাসের কবিতা। এরপরে তিনি ইংরেজিতে পড়াশোনা করেছেন, অধ্যাপনার কাজে নিযুক্ত ছিলেন দীর্ঘকাল। এরপরে জীবনানন্দ দাশ প্রথমে আধুনিক সুর চেতনার কবি ছিলেন। তিনি একজন আধুনিক সুর চেতনা। বাংলার প্রকৃতির রূপ বৈচিত্র্য তার কবিতার নিমগ্ন চিত্র, এবং তাকে বলা হতো রূপসী বাংলার কবি। তার বিশেষ করে আমরা দেখতে পাই ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, কবিতার কথা, রূপসী বাংলা, মাল্যবান। তিনি 1954 সালে 14 অক্টোবর কলকাতার ট্রাম দুর্ঘটনায় তিনি মারা যান। আমরা কবিতা একটু দেখে আসবো, খুব গুরুত্বপূর্ণ কবিতা এটা। প্রথমে আমরা দেখি সেই দিন এই মাঠ। সেই দিন এই মাঠ মানে কি? সেই দিন এই মাঠ মানে হচ্ছে, এই মাঠ মানে বর্তমান, সেই দিন মানে হচ্ছে ভবিষ্যৎ। সেই দিন এই মাঠ দ্বারা বর্তমান এবং ভবিষ্যতের কল্পনা করা হয়েছে। মাঠ মানে পৃথিবী বা প্রকৃতি, স্তব্ধ মানে বন্ধ, হবে না কো মানে না জানি। সেই দিন যদি আমি কোনো দিন মারা যাই, যদি আমি কখনো মারা যাই, এই পৃথিবী বা এই মাঠ কখনো স্তব্ধ হবে না। কবি বলছেন, যেদিন আমি মারা যাব সেদিন পৃথিবীর গতিশীলতা, বহমানতা থেমে যাবে না, সব কিছু বহমান থাকবে। বলছে এই নদী নক্ষত্রের তলে, মানে এই যে আমাদের নদী বলি, এই নদী হচ্ছে নক্ষত্রের তলে। মানে নক্ষত্রের তলে বলতে আমাদের সমগ্র পৃথিবী। নদীর অবস্থান নক্ষত্রের তলে মানে হচ্ছে সমগ্র পৃথিবী হচ্ছে নদীর অবস্থান। সেদিন দেখিবে স্বপ্ন। এখন যেমন মানুষ স্বপ্ন দেখে, তখনও মানুষ স্বপ্ন দেখবে। কোনো কিছু আমি মারা যাওয়ার পরে কোনো কিছু আমাদের অবশিষ্ট, বিশেষ করে গতিশীলতা চলেই যাবে, আমার জন্য স্তব্ধ বা বন্ধ হবে না। বলছে কেমন স্বপ্ন? যেমন এখানে আমরা খেয়াল করি, নদীর পূর্বমনতা যেমন নদীর স্বপ্ন, আবার চাঁদের স্বপ্ন যেমন জ্যোৎস্না দিয়া, নক্ষত্রের তলে সব কিছু স্বপ্ন দেখাবে, কেউ কোনো থেমে থাকবে না। সোনার স্বপ্নের স্বাদ, স্বাদ মানে ইচ্ছা, মানে আমাদের সোনার স্বপ্নের স্বাদ, স্বপ্নকে সোনার সাথে তুলনা করা হয়েছে। পৃথিবীতে কবে আর ঝরে, মানে পৃথিবী বেঁচে থাকার ইচ্ছা বা আকাঙ্ক্ষা সকলের থাকে, এটা কারো শেষ হয় না। পৃথিবী প্রতিনিয়ত নতুন। যেমন আমি এখানে এইটার ব্যাখ্যা একটু লিখেছি, সবাই একটু খেয়াল করি আমরা। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে বলতে, পৃথিবীতে সোনার স্বপ্নের স্বাদ ঝরে যায় না, কারণ পৃথিবী প্রতিনিয়ত নতুন। কোনো রিক্ততা, দুঃখ এখানে স্থান পায় না। স্বপ্ন ও স্বাদের কোনো মৃত্যু নাই। স্বপ্নকে সোনার সাথে তুলনা করা হয়েছে। স্বপ্নের কিসের সাথে তুলনা করা হয়েছে? সোনার সাথে তুলনা করা হয়েছে। কবিতায় কবি বলছেন, এই 4 লাইনে অর্থ মূলত এখানে দিয়েছেন কবিতা। বলছে জীবনানন্দ দাশের একটা প্রকৃতির কবি, প্রকৃতির রহস্যময় সৌন্দর্য তার কবিতায় মৌলিক প্রেরণা। তিনি জানেন বিচিত্র বিবর্তনের মধ্যেও প্রকৃতি তার রূপ, রস, গন্ধ কখনো হারিয়ে ফেলবে না। তিনি যখন থাকবেন না, তখনও প্রকৃতি তার অপুরন্ত সৌন্দর্য নিয়ে মানুষের স্বপ্নের স্বাদ, কল্পনাকে তৃপ্ত করবে। তাই প্রকৃতি এই মহত্বতা মানে মহৎ কাজ, মহত্বতা, গভীর তৃপ্ত, মমত্বের সঙ্গে, মমত্ব মানে কি ভালোবাসার সঙ্গে তিনি উপস্থাপন করেছেন। আমরা তারপরে লাইনে চলে যাব। চালতা ফুল। চালতা ফুল আমরা সাধারণত জানি এক ধরনের ফুল। চালতা আছে কি ভিজিবে না শিশিরের জলে? শিশির মানে আমরা যখন শীতকালের সময় যখন কুয়াশা পড়ে, শিশির বলে চালতা ফুল মানে সকল ফুলই ঠিকই শিশিরের জলে ভিজবে। এটা নরম গন্ধের ঢেউয়ে, নরম গন্ধ মানে প্রকৃতির সুবাস। তাহলে কি চালতা ফুল ঠিকই আমাদের ভিজবে প্রকৃতির সুবাস। এখানে আমরা একটু ব্যাখ্যা একটু খেয়াল করি। ব্যাখ্যাটা হচ্ছে, চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে, মানে প্রকৃতির সহজাত সৌন্দর্য বোঝানো হয়েছে। শীতকালে চালতা ফুলের উপর শিশির জমা হয়, সে রহস্যময় সৌন্দর্যের সৃষ্টি হয়, তা কবির চোখে অসাধারণত্ব লাভ করেছে।
কবির চোখে কি অসাধারণত্ব লাভ করেছে। এবার বলছে লক্ষ্মী পেশা, যেমন লক্ষ্মী পেশা গান গাবে নাকি, মানে গাবে কি না তার লক্ষ্মীটির তরে, মানে এখানে মনে করেন স্বামী স্ত্রী তার লক্ষ্মীটির তরে, যেমন লক্ষ্মীপদের ঠিকই লক্ষ্মীটির তরে গান গাবে, মমত্বের পরিচয় পাওয়া যায়। মানে এখানে ঠিকই কেউ কারোর জন্য বসে থাকবে না, কোনো কিছুই বিশেষ করে প্রভ্রমণ থেকে রদ হবে না, কখনো স্তব্ধ হবে না। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। এই 4 লাইনে অর্থ আমরা এই পাঠ পরিস্থিতি শব্দ অর্থ দেখে আসি। পৃথিবীর কেউই চিরস্থায়ী নয়, প্রত্যেক মানুষকে একসময় চলে যেতে হবে, কিন্তু শিশিরের জলে চালতা ফুল ভিজে যে রহস্যময় সৌন্দর্যের সৃষ্টি হয়, যুগ যুগান্তে তার কোনো শেষ নাই। আর সেই শিশিরের জলে ভেজা চালতা ফুলের গন্ধের ঢেউ প্রবাহিত হতে থাকবে অনন্তকাল ব্যাপী। কবি এই বোধের মধ্যে প্রকৃতির এক শাশ্বত রূপ, মানে চিরন্তন মন্ত্র ফুটে হয়েছে, যেখানে লক্ষ্মী পেশাটির মহত্বের অনুভবনাও ধরা দিয়েছে অসাধারণ এক তাৎপর্যে। এরপরে আমরা একটু পড়ি, বলছে চারদিকে কয়েকটা উদাহরণ দিয়ে, চারদিকে মানে সব দিকে শান্ত বাতি, বাতি মানে আলো শান্ত, এটা একেবারে স্তব্ধ। ভিজে গন্ধ, গন্ধটা কেমন ছিল, ভিজে কলরব, কলরব মানে হচ্ছে বিভিন্ন ধরনের শব্দ, কলরব মৃদু কিসের নদী, সব কিছু বহমান, কেউ কিন্তু থেমে যাবে না। এই লাইনের ব্যাখ্যা আমরা একটু দেখব। চারদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, মানে নদী পাড়ে শীতকালে সন্ধ্যাকে কবি বুঝিয়েছেন। শীতকালে চারদিকে কুয়াশায় ভেজা থাকে, সন্ধ্যায় ধীরে ধীরে বাতি জ্বলে, সন্ধ্যায় ধীরে ধীরে কি বাতি জ্বলে, আলো শান্ত থাকে, হিম ভেজা গন্ধ কবির নাকে লাগে, কবির কি নাকে লাগে। মাঝিদের কথোপকথন চলে, ফলে মৃদু কলরব সৃষ্টি হয়। তাহলে একটা রূপকত্বে চারদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলর। আরেকবার দেখি, নদী পাড়ে শীতকালে সন্ধ্যাকে বোঝানো হয়েছে, শীতকালে চারদিকে কুয়াশা থাকে, সন্ধ্যায় ধীরে ধীরে বাতি জ্বলে, আলো শান্ত থাকে, হিম বাতাস ভিজা গন্ধ কবির নাকে লাগে। মাঝিদের ওই কথোপকথন চলে, ফলে মৃদু কলরব সৃষ্টি হয়। এরপরে কবি বলছেন চার খেয়া নৌকাগুলা, মানে আমরা যেমন প্রতিদিন যেমন বিভিন্ন ঘাট পার হতে থাকি, ওইটাকে বলে খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। খেয়া নৌকাগুলো এসে লেগেছে কোথায়, চরের খুব কাছে। এর মানে হচ্ছে, আমি এখানে একটু লিখেছি, খেয়াল করি, প্রকৃতির চিরকালের যে ব্যস্ততা থাকে, খেয়া নৌকাগুলা চরের কাছে এসে ভিড়বে, এটা নিয়ম। কোনো মৃত্যু বহমানতাকে রোধ করতে পারে না, কোনো মৃত্যু এই যে বহমান হয়ে যাচ্ছে, এটাকে কখনো কেউ আটকাতে পারে না। পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল, মানে রবে মানে থাকবে, চিরকাল বেঁচে থাকবে, মানে হচ্ছে সকল বস্তুগত উপাদানই ধ্বংস হয়, কিন্তু প্রকৃতি টিকে থাকে তার সৃষ্টিশীল রূপ নিয়ে, অর্থাৎ প্রকৃতির নিত্য ব্যস্ততার দিক তুলে ধরা হয়েছে এখানে। এরপর আমরা শেষ লাইন চলে আসছি। এশিরিয়া, মানে আমরা জানি বিভিন্ন বিভিন্ন নদীকে কেন্দ্র করে এক একটা সভ্যতা গড়ে উঠেছে, তার ভিতরে একটা সভ্যতার নাম এশিরিয়া ধুলোহাজ, মানে এশিয়ার সভ্যতা ধ্বংস হয়ে গেছে। বেবিলন বেবিলন সভ্যতা ধ্বংস, মানুষের গড়া সভ্যতা বিলীন হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে, প্রকৃতি কিন্তু বহমান। কবি বলছেন মানুষের গড়া পৃথিবীর অনেক সভ্যতা বিলীন হয়ে গেছে, এশিয়া এবং বেবিলনের সভ্যতা এখন ধ্বংস স্তূপ ছাড়া আর কিছু নয়। কিন্তু প্রকৃতি তার আপন রূপ রস নিয়ে চিরকাল প্রাণবন্ত থাকে। প্রকৃতির মধ্যে বিচিত্র গল্পে গন্ধের আস্বাদ, মৃদুমন্দ এবং কোলাহলের আনন্দ, তার অন্তর্গত অপরন্ত সৌন্দর্য কখনোই শেষ হয় না। কবিতাটিতে জীবনানন্দ দাশের প্রকৃতির এই চিরকালীন সৌন্দর্যকে বিস্ময়কর নিপুণতায় উপস্থাপন করা হয়েছে। আরও কবি বলছে এখানে, তাহলে আমরা খেয়াল করি জীবনানন্দ দাশের কাব্য রূপসী বাংলা কাব্য থেকে নেওয়া হয়েছে। সভ্যতা একদিকে যেমন ক্ষয়িষ্ণু, অন্যদিকে চলে বিনির্মাণ। মরণশীল ব্যক্তি মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে, কিন্তু প্রকৃতিতে থাকে চিরকালের ব্যস্ততা। মাঠে থাকে চঞ্চলতা, চালতা ফুলে পড়ে শিশির শিশু, লক্ষ্মী পেশার কণ্ঠে ধ্বনিত এই মঙ্গলবার্তা। খেয়া নৌকাগুলো চলে নদী নালাতে, অর্থাৎ কোথাও থাকে না মৃত্যুর রেশ, ফলে মৃত্যুতে সব শেষ নয়। পৃথিবীর বহমানতা মানুষের সঙ্গে রহিত
করতে পারে না। প্রকৃতপক্ষে মানুষের মৃত্যু আছে, কিন্তু জগতে সৌন্দর্যের মৃত্যু নয়, মানুষের স্বপ্নের কোনো মরণ নয়। গভীর জীবন তৃষ্ণা নিয়ে সত্যটাকে অভিহিত করা হয়েছে। আমি চলে যাব বলে মানুষের মৃত্যু চিরন্তন, এই চলমানতার কথা এখানে বলা হয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই পরবর্তী ভিডিও দেখার জন্য পেজ ফলো করবেন এবং আমার সাম্যবাদী বাংলা ব্যাস চ্যানেল ইউটিউবে সবাই আপনারা ফলো করবেন, লাইক দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।